লিখ ম্যাথমেটিক্যাল টুলস লিখেছিস? অঙ্ক না জানলে ফিজিক্স পড়া যাবে না, অঙ্ক জানতে হবে। ঠিক আছে, তো ফিজিক্সের সাথে অঙ্কের সম্পর্ক কেমন বলতো? হ্যাঁ, অঙ্ক সূত্র দিয়ে হয়, ফিজিক্সও সূত্র দিয়ে হয়। হ্যাঁ, তাই এটা বলছিলাম ফিজিক্সের সঙ্গে ম্যাথের কি রিলেশন। মনে কর তুই কোথাও যাবি, পরীক্ষা দিতে কলকাতা যাবি। এইবারে পরীক্ষা দিতে যদি কলকাতা যাস তাহলে কিসে করে যাবি? ট্রেনে করে কলকাতা দুর্গাপুর থেকে ট্রেন ধরবি, হাওড়াতে নামবি, তারপর যাই হিসেবে যাবি। এইবার পরীক্ষা দেওয়া যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে ফিজিক্স, আর ট্রেনে করে যে যাবি সেটা হচ্ছে ম্যাথ। হ্যাঁ, মানে ট্রেনে না চাপলে যেমন যেতে পারবি না। এবারে দেখ, ট্রেনের উপর নির্ভর করবে তুই কেমন ট্রেনে চাপছিস। তুই বুকিং করে রিজার্ভেশন করে যেতে পারিস, আবার লোকাল ট্রেনে যেতে পারিস। যদি বুকিং করে রিজার্ভেশন করে যাস তাহলে যাওয়াটা কী হবে, ভালো লাগবে, আরাম হবে আর কি, মানে কাজটাও ভালো হবে কলকাতা গিয়ে। তো সেটা যদি না করিস তাহলে কষ্ট হবে। তো অঙ্ক যদি ভালো জানিস তাহলে সেটা রিজার্ভেশন ট্রেনের মতো মনে হবে, আর অঙ্ক যদি ভালো না জানিস তাহলে লোকাল ট্রেনের মতো। ঠিক আছে, দাঁড়িয়ে একদম কষ্ট করে। এবার কষ্ট করে তা কী করবি, কষ্ট করে যাবি না ভালো করে যাবি? তো ভালো করে যেতে হলে ম্যাথমেটিক্যাল টুলস ভালো করে পড়তে হবে। তো প্রথমেই দেখি ম্যাথমেটিক্যাল টুলস। বীজগণিতের একটা জিনিস লাগে আমাদের এখানে খুব, বীজগণিত থেকে কি নেব? যদি বীজগণিত থেকে দেখি আমি, মনে কর একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে ax² + bx + c = 0। এটার সমাধান কিভাবে করতে হয়? দ্বিঘাত সমীকরণ, সেখানে হচ্ছে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি। একটা পদ্ধতি হবে মধ্য সহগ মিডল টার্ম ফ্যাক্টর, তাই তো, বিশ্লেষণ পদ্ধতি। কিন্তু যদি মধ্য সহগ বিশ্লেষণ না হয় তাহলে এবারে কি আছে, শ্রীধর আচার্যের ফর্মুলা। কি ফর্মুলা? x = -b ± √b² - 4ac/2a। এটা মানে এর দুটো সমাধান। একটা সমাধান হচ্ছে x1, সেটা হবে -b + b² - 4ac/2a, আর ছোটোটা হবে -b - √b² - 4ac/2a। এইটা হচ্ছে কোনো একটা দ্বিঘাত সমীকরণের সমাধান পাওয়ার পদ্ধতি। ঠিক আছে, লিখিস নি কিছু সূত্র লিখ, জানিস? আর যদি বলতে না পারিস রে পরে এমন মারবো দেখতে পাবি। আচ্ছা, এবার দেখি যে জ্যামিতি থেকে কী কী লাগবে। জ্যামিতি থেকে লাগছে আমাদের কি কি? গোলকের
তলের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কয়ার। আরটা কি? ব্যাসার্ধ। আচ্ছা, গোলকের আয়তন গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তারপর কি আছে? আচ্ছা, হ্যাঁ, অর্ধগোলক কথা বললাম। অর্ধগোলকের কি হবে? অর্ধগোলকের উপরেরটা হবে 2 পাই আর স্কোয়ার, গোল সারফেসটা, আর নিচটা হবে পাই আর স্কোয়ার। আচ্ছা, গোলক হলো। এবার হচ্ছে মনে কর চোঙ। চোঙের বক্রতলের ক্ষেত্রফল কত হয়? একটা চোঙ আছে যাটা হচ্ছে এই যে, মনে কর চোঙের উচ্চতা হচ্ছে এইচ আর চোঙের ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই চোঙটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? কি? 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ। তুই মনে কর চোঙটাকে এই বরাবর কেটে দিলি, কেটে পরে মেলে দিলি, কেমন দেখতে হবে? এরকম দেখতে হয়ে যাবে। এর এই সাইডটা কত? এইচ। আর এইটা খুলে লম্বা করে দিয়ে কী হবে? 2 পাই আর দৈর্ঘ্যটা, তাই 2 পাই আর গুণিত এইচ, 2 পাই আর এইচ। আচ্ছা, এবারে চোঙের আয়তন কত হয় বল? চোঙের আয়তন তো গোলকের আবার সমগ্র তল, একটাই তল। পাই আর স্কয়ার এইচ। চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। শঙ্কুর আয়তন কত হয়? শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এইগুলো হচ্ছে জ্যামিতি থেকে যেগুলো লাগে বেশিরভাগ। হ্যাঁ, জ্যামিতি সব। এই হচ্ছে একটা ত্রিভুজ। কেমন ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কোনটায় কি বলে? নিচেরটা ভূমি, এটা এটা ভুল। যতক্ষণ না ভূমি, লম্ব আর অতিভুজ, অতিভুজ ঠিক আছে, এটা অতিভুজ, এটা অতিভুজ। অতিভুজকে আমরা এইচ দিয়ে লিখব। ইংরেজি নাম হচ্ছে হাইপোটেনাস, সেখান থেকে এইচ। কোণ যতক্ষণ না বলে দেবে কোণের সাপেক্ষে নির্ণয় করা হবে কোনটা ভূমি আর কোনটা লম্ব। যদি আমি এইটা কোণ বলে দিই তাহলে এইটা ভূমি, এইটা লম্ব। আর যদি আমি এইটাকে কোণ বলি তখন এটা হবে ভূমি আর এটা হবে লম্ব। লম্বটাকে লিখব পি আর ভূমিটাকে লিখব বি। ভূমিকে বলা হয় বেস, লম্বকে বলা হয় পারপেন্ডিকুলার, আর অতিভুজের নাম হচ্ছে হাইপোটেনাস। এদের সূত্র আছে। কি সূত্র রে? অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে। ত্রিকোণমিতিতে কি করা হয় না, মনে কর এই একটা বড় ট্রায়াঙ্গেল আছে, বড় ত্রিভুজ, অতিভুজ, লম্ব, ভূমি। আরেকটা মনে কর পাশে ছোট্ট পাড়া ত্রিভুজ আছে, এই ছোট্ট মতো। এর এইটা হচ্ছে লম্ব
এটা হচ্ছে কোণটা, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। মনে করো কোণ দুটো সমান আছে, এই কোণটাও যত ডিগ্রি, ধর এই কোণটা আছে 30 ডিগ্রি। তুই বকিস কেন উল্টো পাল্টা? আমি জিজ্ঞেস করছি কিছু, এক তুই জিজ্ঞেস না করে এই থেকে বলছিস, তারপর উল্টো পাল্টা বলছিস। কে বললি তুই? এইটা বড় ত্রিভুজ, এইটা ছোট ত্রিভুজ। তাহলে দেখ, বড় ত্রিভুজটার প্রত্যেকটা বাহু বড় বড়, আর ছোট ত্রিভুজের প্রত্যেকটা বাহু ছোট ছোট। মানে এই দুটো হচ্ছে সদৃশ্য ত্রিভুজ, তাই তো? সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না, কোণগুলো সমান হলেই সদৃশ্য বলে, বাহুর অনুপাতগুলো সমান হয়। মানে এই ক্ষেত্রে যদি ভূমি আর অতিভুজের আয়তন নিই, আর এই ক্ষেত্রে ভূমি আর অতিভুজের আয়তন বলছি, অনুপাত নেই, সমান হবে। লম্ব ভূমির অনুপাত সমান হবে। তার মানে কোনো একটা ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আরেকটা কোণ যদি দেওয়া থাকে, তাহলে কোণের উপর নির্ভর করবে লম্ব আর অতিভুজের কি অনুপাত হবে। এই জন্য সাইন থিটা ইকুয়াল টু কি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব ভাজিত অতিভুজ। লম্ব বাই অতি সমান হচ্ছে সাইন থিটা। তা যদি বলে সাইন থিটা বলতে তুমি কী বুঝো, কী বলবি? সাইন থিটা হচ্ছে কোনো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত। কস থিটা ভূমি বাই অতি, আর ট্যান থিটা লম্ব বাই ভূমি। এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মধ্যে কি সম্পর্ক আছে? সাইন স্কয়ার থিটা সমান ট্যান থিটা। কী করে আসছে না, সাইন থিটা জায়গায় লিখবো লম্ব বাই অতিভুজ, কস থিটা জায়গায় লিখবো ভূমি বাই অতিভুজ। এর অতিভুজ তুমি কেটে গেল, লম্ব বাই তো ভূমি, মানে হচ্ছে ট্যান থিটা। এই সাইন কস টেনের যেগুলো হচ্ছে অনন্যক, তাদের কি বলে? সাইনের অনন্যক হচ্ছে, তাহলে সাইনের অনন্যক মানে হচ্ছে সাইন থিটা তার ইনভার্স, সেটা কি হয়? কোসেক থিটা। কস থিটা তার অনন্যক কি হয়? সেক থিটা। আর ট্যান থিটা তার অনন্যক কট থিটা। একটা কথা বলে দিচ্ছি আমি, সাইন থিটার অনন্যক, সাইন থিটা ইনভার্স, এটা কখনোই এটা লিখবি না, এটার মানে এক, এটার মানে আরেক। ঠিক আছে, এটার মানে কি পরে বুঝবি। এইবার দেখ, এইবার বল দেখি, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মধ্যে একটা রিলেশন আছে। ওইটা তো হলো, এটা জানিস তো যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1 কী করে হয়? সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ হোল স্কয়ার। কস স্কয়ার থিটা মানে কি? তাহলে পি স্কয়ার বাই এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এইচ স্কয়ার সমান হবে এইচ স্কয়ার কি লসাগু, তা পি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই পি স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কি হয়? এইচ স্কয়ার বাই এইচ স্কয়ার কেটে গেলে 1। তার মানে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরকম আরও দুটো রিলেশন আছে, একটা হচ্ছে সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1,
আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই হচ্ছে আমাদের রিলেশনগুলো, ঠিক আছে। সাইন থিটা কস থিটা ট্যান থিটার কত দূর পর্যন্ত মান জানিস? না, কত ডিগ্রি পর্যন্ত? ঠিক করে দিবি না? বল সেকেন্ড কোয়াড্রেন্টে কসের মান ঋণাত্মক কেন হয়? হ্যাঁ, সাইন আর কোসেক ধনাত্মক মানে কস ঋণাত্মক হয়ে যাবে কেন? ও মানে তুমি কেউ জিজ্ঞেস করলো তুমি তো গরিব কেন, না পাশের ঘরটা ধনী তার জন্য আমি গরিব হয়ে গেছি, ওটা উত্তর? দেখ মনে কর এটা হচ্ছে কি, এটা ওয়াই অ্যাক্সিস, মনে কর কি এটাই ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আচ্ছা এক্স অক্ষ, তা এটা ওয়াই অক্ষ, তা ওয়াই অক্ষে এটা কি ওয়াই ধনাত্মক, এখানে ওয়াইটা ঋণাত্মক, এখানে এক্সটা ধনাত্মক, এখানে এক্সটা ঋণাত্মক। তাই যদি আমি এক্স আর ওয়াই দেখি, এখানে এক্স ধনাত্মক ওয়াই ধনাত্মক, এখানে এক্স ঋণাত্মক ওয়াই ধনাত্মক, এখানে এক্স আর ওয়াই দুটোই, এখানে এক্সটা ধনাত্মক ওয়াইটা ঋণাত্মক। এবারে বল কত ডিগ্রি, মনে কর দ্বিতীয় পাদে বলছি এটা, এখানে মনে কর একটা ত্রিভুজ তৈরি করবি, মনে কর কোনো একটা বললো যে সাইন 120 ডিগ্রি বা কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রি, তো 120 ডিগ্রি অ্যাঙ্গেল কত? এটা হচ্ছে 90, 90 যুক্ত 30, এটা হচ্ছে 120 অ্যাঙ্গেল। এই 120 অ্যাঙ্গেলে আমাকে একটা ত্রিভুজ তৈরি করতে হবে, হয়েছে? এই ত্রিভুজে এটা হচ্ছে ওর ভূমি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস, মানে হচ্ছে অতিভুজ। এবার বল এখানে ভূমিটা কি হবে? ভূমিটা হচ্ছে ঋণাত্মক এক্স অ্যাক্সিস বরাবর, তাই ভূমিটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা প্লাসই হবে কারণ এটা তো স্কোয়ার করে এসছে, এইচ স্কোয়ার সমান এটা স্কোয়ার। এবারে বল সাইন কি হয়? লম্ব বাই অতিভুজ, ধনাত্মক বাই ধনাত্মক মানে কি হবে? ধনাত্মক। কস কি হবে? মাইনাস বি বাই এইচ, ঋণাত্মক। আর ট্যান কি হবে? এটা বাই এটা, প্লাস বাই মাইনাস মানে ঋণাত্মক। ঠিক আছে, মানগুলো লিখতে পারবি কোনটা কত হয়? যদি আমি বলি যে টেবিলটা লিখতে হবে একদম 180 পর্যন্ত, পারবি? মুখেও বলতে পারবি? সাইন 150 ডিগ্রি, ও বাবা, দেখ এত ভাবার দরকার নেই, 180 পর্যন্ত সহজেই বলা যায়। 180 পর্যন্ত জিজ্ঞেস করলে যে সাইন জিজ্ঞেস করে তো সবসময় ধনাত্মকই হবে, মাইনাস হবে না। কস আর ট্যান 90 থেকে 180-তে মাইনাস হবে, দ্বিতীয় পাদে পড়ছে, তৃতীয়তে যাওয়ারই দরকার নেই, আমি 180 পর্যন্ত বলছি, ফিজিক্সে 180 পর্যন্তই লাগে। কি হলো এখানে? এইবার মনে করো বললো কস 150 ডিগ্রি, সঙ্গে সঙ্গে কী করবি? 180 থেকে 150 বাদ দিলি, কত হবে? 30। তা কস 30 কত হয়? √3/2। আর কস যেহেতু তাই মাইনাস হবে, তো মাইনাস √3/2। মনে করো বললো ট্যান 135 ডিগ্রি, তো প্রথমে 180 মাইনাস 35 কত হয়? 45। ট্যান 45 কত হয়? 1। আর যেহেতু ট্যান এটা সাইন নয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কী হবে? ট্যানটা নেগেটিভ, তো -1। তো যখনই কোনো অ্যাঙ্গেল দেবে কী করবি? সঙ্গে সঙ্গে 180 থেকে মাইনাস নিয়ে কত হচ্ছে দেবে অ্যাঙ্গেলটা, তত ভ্যালু বের করে দেবি। তারপরে সাইন হলে পজিটিভ আর কস আর ট্যানটা
নেগেটিভ, ব্যাস। কস 120 ডিগ্রি, 120 ডিগ্রি মানে হচ্ছে 180 মাইনাস 60, 60 তাহলে কস 60 কত হয়? হাফ। যেহেতু কস তাই হয় মাইনাস হাফ। এই হচ্ছে ত্রিকোণমিতি। গ্রাফ, গ্রাফ জানিস? গ্রাফ গ্রাফ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে কত যে গ্রাফ তোকে আঁকতে হবে ফিজিক্সে, আর গ্রাফ দিয়ে কত কিছু বের করতে হবে। প্র্যাকটিক্যালে গ্রাফ, থিওরিতে গ্রাফ, সবই গ্রাফ। না না, গ্রাফে খাতা দরকার নেই, এমনিতে গ্রাফে করতে হবে। প্র্যাকটিক্যালে খাতা কিনতে হবে, প্র্যাকটিক্যালে গ্রাফের জন্য খাতা কিনতে হবে। আর বইয়ের পড়াশোনায় গ্রাফ যেগুলো এমনি আমি বোর্ডে আঁকছি, আমি কি গ্রাফে আঁকছি নাকি? এমনিতে আঁকছি তো। তো গ্রাফেতে গ্রাফ তোদের অনেক রকম গ্রাফ পড়তে হবে। আমি কয়েকটা গ্রাফ বলে দিচ্ছি যে কেমন কেমন গ্রাফ হয় দেখতে। প্রথমে হচ্ছে একটা কি সরল রেখার গ্রাফ। কেমন হয়? সরল রেখা। সরল রেখার যে গ্রাফগুলো হয়, সেই গ্রাফের সব থেকে যে জেনারেল ফর্ম, সাধারণ রূপ, সেটা হচ্ছে y সমান mx যুক্ত c। এই কি হলো জানিস? তুই তুই y যুক্ত mx c হচ্ছে সরল রেখার সাধারণ রূপ। হ্যাঁ, বুঝে নে। এইবার দেখ, ঠিক আছে ভিডিওটা দিয়ে দেবো, যেহেতু তোরা এখন যে না যেমন লিখবি লিখ, বাড়িতে গিয়ে দেখে দেখে সুন্দর করে লিখে নিবি পজ করে করে। এইবার দেখ, এখানে যে এম দেখতে পাচ্ছিস, কি বললি? হ্যাঁ, এমটা হচ্ছে, এই গ্রাফটা প্রথমে কেমন হয় দেখতে বলে দিচ্ছি। এই গ্রাফটা দেখতে হয় এরকম। না, এইটা হচ্ছে এক্স এক্সের সাথে একটা সমান্তরাল লাইন আঁকছি। এখানে দেখ একটা কোণ তৈরি হয়েছে, ধরে কোণটা হচ্ছে থিটা। তাহলে এম এর ভ্যালুটা হচ্ছে এম সমান আসলে ট্যান থিটা। কেন ট্যান থিটা হলো বলছি। আর এই যে ওয়াই অ্যাক্সিসে ছেদ করেছে যেখানে, এটা হচ্ছে এইখান থেকে এতটা, এটা হচ্ছে সি। তাহলে সি এর মান যদি ধনাত্মক হয়, তাহলে ধনাত্মক এক্স অ্যাক্সিসে কাট করবে ওয়াই অ্যাক্সিসে। সি এর ভ্যালু যদি ঋণাত্মক হয়, তাহলে ঋণাত্মক ওয়াই অ্যাক্সিসে কাট করবে। আর সি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এখান থেকে স্টার্ট হবে। এবার মনে করো একটা গ্রাফ দেওয়া আছে, y ইকুয়াল টু mx মাইনাস c। এই গ্রাফটা কেমন হবে না, এই গ্রাফটার ক্ষেত্রে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হলো ওয়াই অ্যাক্সিস, এখানেও এক্স ওয়াই। এখানে কি হবে না, গ্রাফটা মাইনাস সি থেকে, মানে নিচের দিকটা হচ্ছে মাইনাস, এতটা মনে করো মাইনাস সি, এখান থেকে স্টার্ট হবে, কিন্তু যাবে সে ওপর দিকেই, যাবে সেটা ওপর দিকেই এরকম। মনে কর দেওয়া আছে গ্রাফ, যে গ্রাফ আঁকো y ইকুয়াল টু শুধুমাত্র mx, কোনো সি নেই, তার গ্রাফ কেমন হবে। আর mx প্লাস 0 লিখতে পারি, 0 মানে 0 থেকে স্টার্ট হবে, তো এটা দেখতে হবে এরকম। এবার তুই যে বলছিস যে m মানে ট্যান থিটা কেন, সেটা এখান থেকে বুঝতে পারবি। এখান থেকে মনে কর আমি একটা লাইন রাখছি, ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে এই বিন্দুতে, এখানে যদি আমি উপর দিকটা দেখি, তো যে কোনো বিন্দু এখানে যদি এক্স কমা ওয়াই বিন্দুটা হয়, তাহলে এখান থেকে এইটা হচ্ছে এক্স
আর এইখান থেকে এটা হচ্ছে ওয়াই। এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত? থিটা। তা ট্যান থিটা ইকুয়াল টু কী হবে? ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাজিত ভূমি, মানে ওয়াই ভাজিত এক্স। তার মানে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা গণিত এক্স। আমার ইকুয়েশন কী আছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স। তার মানে তুলনা করে কি বলতে পারি? অতএব এম সমান হচ্ছে ট্যান থিটা, এই জন্যে এমটা ট্যান থিটা। ঠিক আছে, তো এই হচ্ছে আমার স্ট্রেট লাইন গ্রাফ। এবারে কয়েকটা গ্রাফ দিচ্ছি আমি, আঁকবি। এইবার মনে করো একটা গ্রাফ দেওয়া, একটা লাইন দেওয়া আছে এরকম, ওয়াই ইকুয়াল টু মাইনাস এম এক্স প্লাস সি। এম এর কি? এম এর 3 রকম ভ্যালু হতে পারে। এক হতে পারে এম ধনাত্মক, 2 হতে পারে এম ঋণাত্মক, আর 3 নম্বর এম হতে পারে 0। তো লাইনটা কেমন দেখতে হবে? ধনাত্মক মানে হচ্ছে গ্রাফটা এরকম ওপর দিকে উঠতে শুরু করবে, ঋণাত্মক মানে গ্রাফটা নিচের দিকে নামবে, আর 0 মানে সোজা যাবে। তা এখানে দেখ, যদি আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকি তাহলে কি হবে? এখানে এটা হলো এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এবার এটা শুরু হবে কোথায়? যেহেতু সিটাতে প্লাস আছে তাই শুরু হবে তো ওপর থেকেই, কিন্তু এমটাতে মাইনাস আছে তাই নিচের দিকে নামবে, এরকম হয়ে যাবে। এই গ্রাফটা হবে এরকম, আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। কি এমটা এক্স এর মানে? না, এমটা বলতে কোনটাকে বোঝায়? এখানে যদি আমি লাইন ড্র করি একটা এরকম করে, থিটা পাবো, এই ট্যান থিটা ইকুয়াল টু হবে এম। এম এর মাইনাস এক্স সেখানে মাইনাস হতে যাবে। মানে ওইটা সুজা এম ছিল, ওই এক্স এর জন্য নেমে গেল নাকি এদিকে নিচের দিকে? কোনটা সোজা এম ছিল? মানে ডট ডট যেটা ছিল ওটা এম ছিল তো? না, তাহলে ওটা কি ছিল? ওটা এক্স অক্ষের সঙ্গে একটা সমান্তরাল লাইন, কোনটা বের করার জন্য যে কত কোণ হয়েছে। গ্রাফ আঁক তাহলে। যদি দেওয়া থাকে ওয়াই ইকুয়াল টু 3x মাইনাস 5, গ্রাফটাকে দেখা আমাকে। এই গ্রাফটা কিসের মধ্যে? হ্যাঁ, এই গ্রাফ কিসের মধ্যে দেখতে? এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স মাইনাস সি এর মতো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ। হ্যাঁ, -5 থেকে স্টার্ট হবে এটা। ওর লেখা দরকার হয় না। হয়েছে। এই হচ্ছে বিভিন্ন রকমের। হ্যাঁ, লিখতে হবে তো -5। এবার হচ্ছে অধিবৃত্ত। অধিবৃত্তাকার গ্রাফ। ইংরেজিতে বললে প্যারাবোলিক।
দু রকমের ইকুয়েশন হয় প্যারাবোলার ক্ষেত্রে। একটা হচ্ছে মনে কর ওয়াই স্কোয়ার সমান কে এক্স, এরকমও হতে পারে, আবার হতে পারে ওয়াই সমান কে এক্স স্কোয়ার। ভালো করে বুঝে নে। মানে স্যার এইটা আলাদা ওইটা আলাদা তো স্যার? হ্যাঁ, দুটো আলাদা। এটি এক্স অক্ষ, এটি ওয়াই অক্ষ, এদিকে মাইনাস ওয়াই, এদিকে মাইনাস এক্স। এবার দেখ ওয়াই স্কোয়ার, কার স্কোয়ার আছে ওয়াই আর কার স্কোয়ার নেই? এক্স যার স্কোয়ার নেই তার দিকে সিমেট্রিক হবে, মানে এটা দেখতে হয় এরকম। এরকম গ্রাফ যার স্কোয়ার নেই তার দুদিকটা একই রকম দেখতে হবে। ওয়াইয়ের দেখ, ওয়াই স্কোয়ার আছে, ওয়াইয়ের ডান দিকে গ্রাফটা আছে, ওয়াইয়ের বাঁ দিকে গ্রাফই নেই। এক্সের বাঁ দিকে যেমন এক্সের ডান দিকেও তেমনি। এক্স অক্ষের যদি ওপর দিকটা দেখি লাইনটা হয়ে গেছে, নিচ দিকটা দেখি লাইনটা হয়ে গেছে, হবে তো? যদি এক্স অক্ষ বড় পাতাটাকে মুড়ে দিই, এই লাইনটা এই লাইন মিশে যাবে একসাথে। মানে এতে তুই ভালো করে কালি লাগিয়ে দিলি, পাতাটাকে মুড়ে দিলি, দেখে ছাপ পড়ে যাবে এদিকে একটা, বুঝতে পেরেছিস? আর যদি ওয়াই অক্ষ দেখি, ডান দিকে লাইন আছে, বাঁ দিকে কিছুই নেই, তার মানে গ্রাফ কী হবে? যার মাথায় পাওয়ার এক আছে তার উপর দুদিকটা একই রকম হবে, ঠিক আছে? তেমনি এটাই যদি করি তাহলে তার বল এই গ্রাফটা দিয়ে আঁকি আমি, তাহলে এক্স এর ঘোরাবো ওটা। যদি এই গ্রাফটা আঁকি আমি, মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এই মাইনাস এক্স প্লাস এক্স এক্স ড্যাশ দিন দিলেই তো হয়। মাই প্লাস ওয়াই মাইনাস ওয়াই হয়েছে। মাইনাস দিতে হবে। এবারে এইটা কি আছে? ওয়াইয়ের মাথায় এক আছে, মানে ওয়াইয়ের ওপর দুদিকটা একই হবে, এই দিকটা এরকম, এই দিকটা এরকম। আচ্ছা নিচে দিয়ে কখন হবে? হুম নিচে দিয়ে নেগেটিভ থাকলে হুম নিচ দিকটাও হবে। কেটা যদি মাইনাস হয় না, কেটা যদি ধনাত্মক হয় তো উপরের দিকটা, তো কে যদি ঋণাত্মক হয় তো নিচের দিকটা। জলের যে ছবিটা হবে এখানে, এখানেও কেটা মাইনাস হলে উল্টো দিকটা হয়ে যাবে, বা দিকটা। এক্সের স্কোয়ার আছে, এটা ঋণাত্মক হতে পারবে না, কোনো বর্গের মান ঋণাত্মক হয় না। তো কেটা মাইনাস হলে তবেই ওয়াইটা মাইনাস হবে, তাছাড়া হবে না। হয়েছে? তোরা লগ পড়েছিস? লাইনে করেছি স্যার। লগের গ্রাফটা সে বলে দিচ্ছি, লগ তো পড়েছিস। মনে করো ওয়াই সমান লগ এক্স, ওয়াই সমান হচ্ছে লগ এক্স, কোশ্চেন মনে করে জানি না। এর গ্রাফ আঁকতে হবে। ওয়াই ইকুয়াল টু লগ এক্সের গ্রাফ কেমন হয় বলে দিচ্ছি। এইটার গ্রাফ আছে? তো যে কোনো ফাংশনের গ্রাফ হয়, ওয়াই সমান লগ এক্সের গ্রাফ কেমন হচ্ছে না, এই গ্রাফটা দেখতে হয় এরকম, মানে তো শূন্য চলে আসবে, এটা এটা হচ্ছে এইরকম দেখতে গ্রাফটা। ঠিক বলে দিয়েছি। এখানে হচ্ছে এক্সের মান 1, আর এক্সের মান যত 1 থেকে কমতে কমতে এক্সের মান যখন 0 থেকে 1-এর মধ্যে থাকবে, লগের মান ঋণাত্মক হয় এই দিকটা। তুই শূন্য থেকে একটা মধ্যে ঋণাত্মক করো। আর শূন্য হলে একদম অসংজ্ঞাত হয়ে যায়, আর উপর দিকে এভাবে বাড়তে থাকে। আবার লগের একটাই গ্রাফ হবে, আর কত গ্রাফ হবে? কিসের কি লগের? এইটা শুধু এক্স এর দিকে হবে, ওয়াই এর দিকে থাকবে। আরে মাইনাস লগ এক্স এটা এরকম হবে মাইনাস লগ এক্স। না, না অত আঁকতে হবে না, ওইটা এইটাই আঁক শুধু। এটা কি করে মাইনাস প্লাস কি করে দুদিকেই তো এর রয়েছে। কোনটা? এই যে গ্রাফ এই দিকটা মাইনাস, এই দিকটা প্লাস, মানে এইদিকে যখন আঁকা হবে এই তখন দিকটা মাইনাস,
এই দিকটা প্লাস। পাশাপাশি থাকলে মনে হয় अच्छा नहीं यार बाहर नहीं सत्य नहीं লকডাউন দেখে দেখতাম। হয়ে গেছে। ए क्लास आईबी एक्स क्लास फॉरवर्ड এইবারে যেগুলোতে বইয়ে আছে, এক হচ্ছে অবকলন। অবকলন ছিল আগে আগে গেছে। একে বলা হয় ডিফারেন্সিয়েশন। অবকলন দেখ, অবকলনে আমি ওই এক্স ওয়াই গ্রাফ দিয়ে শুরু করছি, গ্রাফের সাথেই সম্পর্কিত অবকলন। তো আমি একটা সিম্পল গ্রাফ নিচ্ছি, সেটা হচ্ছে যে ওয়াই সমান এম এক্স। ওয়াই সমান এম এক্স গ্রাফটা দেখতে কেমন? অরিজিন থেকে শুরু হবে, এইভাবে যাবে সোজা একদম। যে কোনো জায়গাতেই যদি আমি এখানে দেখি, তো এইখানে এটা আছে ওয়াই সমান এম এক্স, তো এখানে আমি কি বলতে পারি যে এখানে এই গ্রাফটা স্লোপ, স্লোপ কত? স্লোপ মানে কি বলতো, বাংলায় কি বলে? স্লোপকে বাংলায় বলে স্লোপ। স্লোপ বললাম আমি, তো স্লোপ শুনে নিলি, বাংলাগুলো শুনবি না। একে বলা হয় নতি। নতি, নতিমাত্রা। হ্যাঁ না, গতিমাত্রা নতি কেন একই হতে হবে? গতি আর নতি একই জিনিস। ছিল মাত্রা নির্ণয় ছিল, ওখানে গতিমাত্রা নতি ছিল, ওই মাত্রাটা কি হয়? গতিমাত্রা নতি মাত্রা পরে বলবো, গতিমাত্রা নতি যখন পড়বো চ্যাপ্টার তখন বলবো। ছিল একটা নতি মানে হচ্ছে এই যে কোণটা এর ট্যান, ট্যান থিটা। ওই কলম সম্পর্কে কিছু বলো, কিছুই জানি না কি সম্পর্কে? কলম বিদ্যা কলম কিছুই জানি না। তো ওটাই তো বলছি এখন। নতি সমান ট্যান থিটা। নতুন সিস্টেম নতি হচ্ছে ট্যান থিটা, যেটা স্লোপ বলছে তখন ধরে এম, সেটাই তো। ট্যান থিটা মানে কি? এইটা যদি ওয়াই হয় আর এটা যদি এক্স হয়, তা ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই বাই এক্স। তার মানে নতি সমান হচ্ছে ওয়াই বাই এক্স। এইবার দেখ, আমি করতে পারি যে এখানে ছোট্ট একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারি। এখানে ছোট ট্রায়াঙ্গেল তৈরি করলাম, ছোট ত্রিভুজ তৈরি করলাম, যে কোনো জায়গায়। বলতো এই কোণটা আর এই কোণটা একই হবে নাকি আলাদা হবে? এখানকার কোণ আর এইখানকার কোণ অনুরূপ কোণ উৎপন্ন করেছে। কোণ যদি একই হয়, ট্যান থিটাও একই হবে। যদি এখানে কোণটা একই হয়, ট্যান থিটার মানে কি হবে? একই হবে। তাহলে ট্যান থিটা একই মানে যদি এখানের ওয়াইয়ের পরিবর্তনটা ডেল্টা ওয়াই হয় আর এক্সের পরিবর্তনটা ডেল্টা এক্স হয়, মানে কি এই বিন্দু থেকে আমি এই বিন্দুতে গেলাম, এক্সের পরিবর্তন কত হলো না, এক্সের মানটা ছিল প্রথমে এখানে, এখন এক্সের মানটা হলো এখানে। এই বিন্দুতে ওয়াইয়ের মান কত ছিল, সেটা হচ্ছে এটা। এই বিন্দুতে ওয়াইয়ের মান কত হলো, সেটা হচ্ছে এটা। তার মানে আমি বলতে পারি এখানে যে এখানে যদি আমি জিজ্ঞেস করি যে
ডেল্টা এক্স, এক্সের পরিবর্তন ডেল্টা এক্স, আর ওয়াইয়ের পরিবর্তন ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এক্স পরিবর্তনে এক্সের মানে এক্সের ডেল্টা এক্স পরিবর্তনে ওয়াইয়ের পরিবর্তন কত? ডেল্টা ওয়াই। তাহলে এক্সের একক পরিবর্তনে ওয়াইয়ের পরিবর্তন কত হবে? ডেল্টা ওয়াই ভাজিত, আর ডেল্টা ওয়াই ভাজিত ডেল্টা এক্স মানেই তো হচ্ছে ট্যান থিটা, মানে নতি। তার মানে কোনো একটা গ্রাফের নতি বা স্লোপ তার মানে হচ্ছে এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন। এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন বলতে বোঝায় এক্সের মান যদি একক পরিমাণ পরিবর্তন হয় তো ওয়াইয়ের মান কতটা পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে ওখানকার নতি। মনে করো আমি যদি আঁকি এরকম একটা, এই একটা গ্রাফ আঁকলাম, দেখতে এরকম, কি হচ্ছে বল? এই বিন্দুতে এক্স এর মান কোনটা? এই বিন্দুতে এক্স এর মান হচ্ছে এটা। এই বিন্দুতে এক্স এর মান কত? এটা হচ্ছে এটা। তা এক্স এর পরিবর্তন কত হচ্ছে? ডেল্টা এক্স। এই বিন্দুতে ওয়াই এর মান কোনটা? ওয়াইয়ের উপর লম্ব, মানে এই জায়গাটা। এই বিন্দুতে ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের উপর লম্ব, মানে ওই জায়গাটায়। তাই ওয়াইয়ের পরিবর্তন কত হচ্ছে? সেটা শূন্য, কোনো পরিবর্তন হচ্ছে না, ওই বিন্দুতেই আছি, তাই তো? যদি এই লাইন বরাবর যাই ওয়াইয়ের মান পাল্টাবে কি? তাহলে এখানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কত হবে? শূন্য, মানে কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো নতি নাই। নতি কত? শূন্য। অ্যাঙ্গেলটা কত? শূন্য। তা ট্যান থিটাও কত হবে? শূন্য। বুঝতে পেরেছিস? আবার যদি কোনো গ্রাফ দেখতে এরকম হয়, মনে কর কোনো একটা গ্রাফ আছে যেটা দেখতে হচ্ছে এরকম, তা এই বিন্দুতে এক্স এর মান হচ্ছে এটা, ওয়াইয়ের মান কত? এটা। দেখ এদিকে, এই বিন্দুতে এক্স এর মান হচ্ছে এটা, ওয়াইয়ের মান হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে ডেল্টা ওয়াই আর এটা হচ্ছে ডেল্টা এক্স। দেখ ডেল্টা এক্স এর মানটা বাড়ছে, এক্স এর মান কি হচ্ছে? বাড়ছে, ওয়াইয়ের মান কি হচ্ছে? কমছে, মানে এর নতি হচ্ছে ঋণাত্মক, এর নতিটা কম, ঋণাত্মক। ঋণাত্মক নতি গ্রাফ বললাম নিচের দিকে হয় না, এমটা মাইনাস হলে তো নতি হচ্ছে ঋণাত্মক। তো নতি মানে হচ্ছে এক্সের একক পরিবর্তনে ওয়াইয়ের কতটা পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে নতি। বুঝতে পেরেছিস? এক্সের একক পরিবর্তনে ওয়াইয়ের যে পরিমাণ পরিবর্তন হয় সেটি হচ্ছে ওই বিন্দুতে নতি। এইবার আমার যে গ্রাফটা করতে হবে সেটা হচ্ছে, মনে করো কোনো একটা গ্রাফ দেখতে হচ্ছে এরকম, বাঁকা লাইন। এবার বলা হলে এই গ্রাফের নতি বের করতে হবে। তো এই গ্রাফের নতি দেখি, ভালো করে তাকিয়ে দেখ, আমি কয়েকটা জায়গায়, এই জায়গাতে যদি আমি দেখি, আর এই জায়গাতে যদি আমি দেখি, এই জায়গাতে যদি আমি দেখি, বা এই জায়গাতে, এখানে কোনটা হচ্ছে কোনটা? এটা। এখানে কোনটা হচ্ছে এটা, এখানের কোনটা হচ্ছে এটা, এখানের কোনটা হচ্ছে এটা। গ্রাফটা এখন উঠে যাবে আরও, এখানকার কোনটা হবে এটা। বল কোনটার মান একই আছে নাকি চেঞ্জ হচ্ছে? কোনটা মানে কি হচ্ছে? কোনটা মানটা আসতে পারছে, এখানে লাইনটা এইভাবে আছে, এখানে লাইনটা এইভাবে আছে, এখানে লাইনটা এইভাবে আছে। তো প্রত্যেক মুহূর্তে কোণের মানটা কি হচ্ছে? বাড়তে থাকছে। কিন্তু আমাকে নতি বের করতে হবে, কি হবে? একটা ত্রিভুজ এঁকেই করতে হয়।
একটা ত্রিভুজ এঁকেই নতি বের করতে হয়। তো এখানে আমি ত্রিভুজটা আঁকবো কীভাবে? মানে এখানে তো অতিভুজটা পাচ্ছি না। না, অতিভুজ কি হয়? অতিভুজ হয় একটা লাইন। আর এখানে যদি আমি ত্রিভুজ আঁকতে যাই, সরল রেখা গ্রাফ হলে কি হয়েছিল না, এখানে একটা বিন্দু নিচ্ছিলাম, এখানে একটা বিন্দু নিচ্ছিলাম, এইভাবে একটা ত্রিভুজ করে দিচ্ছিলাম। এখানে তো আর হবে না যে এখানে একটা বিন্দু নেবো, এখানে একটা বিন্দু নেবো, ত্রিভুজ হয়ে যাবে। এটা তো বাঁকা লাইন একটা। তো এখানে এখানে কি করতে হবে? এই একটা বিন্দু আর তার খুব কাছে আরেকটা বিন্দু। অনেক একটা কার্ভ লাইনেরও যে ছোট্ট একটা পোর্শন নিই, সেটা স্ট্রেট লাইন হয়। যেমন পৃথিবী হয়ে গোল, কি পৃথিবীর ছোট্ট অংশ যদি দেখি সেটা কি সমতল। তাহলে এখানে আমি এই অংশটাকে কি বলতে পারি যে এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সোজা। এবার এইখান থেকে একটা পারপেন্ডিকুলার, এইখান থেকে একটা বেস, একটা ছোট্ট মতো ত্রিভুজ নেব। এবারে এই ত্রিভুজটাতে এটা হচ্ছে ডেল্টা ওয়াই, নিচেরটা হচ্ছে ডেল্টা এক্স। এবারে বলতে পারি আমি যে এখানে ওয়াইয়ের এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন কী লিখব? এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন। পুরো ক্লাসটা শেষ হতে দে, তারপর প্রশ্ন করব। আমি অর্ধেক পড়িয়েছি, তুই কী করে পড়বো? আগে শেষ করতে দে পুরোটা আমাকে। দেখ শেষ পর্যন্ত কি বলছি। এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তন, সেটা হচ্ছে ডেল্টা ওয়াই ভাজিত ডেল্টা এক্স। এবার কেউ যদি শুধুমাত্র লেখাটা দেখে, গ্রাফ না দেখে, তাহলে তো বুঝতে পারবে না যে ডেল্টা এক্সটা ছোটো না হয়েছিল। সে ভাববে আর বড়ো ডেল্টা এক্স নিয়ে নিয়েছে। তো ডেল্টা এক্সটা যে আমি ছোটো নিয়েছি সেটা লিখে দিতে হবে। তো সেটা লেখার একটা গাণিতিক রূপ আছে, আর পাশে লিখে দিতে পারিস যে যেখানে ডেল্টা এক্স খুবই ছোট। তার থেকেও সহজ উপায় হচ্ছে এখানে লিখে দিতে হয় লিমিট ডেল্টা এক্স খুবই ছোট বোঝানোর জন্য। খুব ছোট মানে কি? প্রায় জিরোর কাছাকাছি। তো লেখা হয় ডেল্টা এক্স, এটাকে বলা হয় টেন্স টু জিরো। এই কথাটা মানে হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। লিমিট মানে কি? লিমিট মানে লিমিটে নিয়ে যাচ্ছি, মানে একটা জায়গায় স্টপ করে দিচ্ছি। লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো মানে ডেল্টা এক্সের মানটা খুবই ছোট। মানে যে কথাটা বাংলায় বলছি ডেল্টা এক্সের মান খুবই ছোট, সেটা কি গাণিতিক রূপ হচ্ছে এটা। যে বলি না ওয়াই ভাজিত এক্স, মানে কি? ওয়াই বাই এক্স। 2 যুক্ত 3, বাংলায় বানান করলে 2 যুক্ত 3, ম্যাথমেটিক্যালি কী হয়? 2 2 + 3। তেমনি এক্সের মান খুবই ছোট, তার ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে এটা। তার পাশে লিখে দিচ্ছি আমি ডেল্টা ওয়াই ভাজিত ডেল্টা এক্স। কোনটা? না না, পাশেই ওইভাবে লিখতে হয়। লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এবার যদি বলিস যে এটাও অনেকবার লেখা খুব ঝামেলা, লিমিট লিখতে হবে, ডেল্টা এক্স টেন্স টু জিরো লিখতে হবে, ডেল্টা ওয়াই লিখতে হবে, ডেল্টা এক্স লিখতে হবে, তো এই পুরো জিনিসটাকে, এই পুরোটাকে চাইলে আবার শর্টে ডিওয়াই ডিএক্স লিখতে পারিস। ডিওয়াই ডিএক্স মানে কি? ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সই, কিন্তু কন্ডিশন কি? যে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো। মানে নর্মালি কী হয়, যখন ত্রিভুজ আছে একটা, সেখানে ডেল্টা এক্স আছে, ডেল্টা ওয়াই আছে, ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স নতি। কিন্তু যখন আমার ত্রিভুজটা খুব ছোট, তখন ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটাকে বলছি ডিওয়াই বাই ডিএক্স। তা এটার মানে কি? তার সিম্পল যদি বলি আমি যে এটার মানে কি, এটার মানে হচ্ছে একটা ত্রিভুজের নতি। সেটা ছোট বড় যেমন খুশি হতে পারে। কিন্তু এটার মানে কি? এটার মানে হচ্ছে এমন একটা ত্রিভুজের নতি যে ত্রিভুজের সাইজ খুব ছোট নেওয়া হয়েছে। এবারে এগুলো লাগবে কোথায় আমার?
এগুলো লাগবে হচ্ছে না, যত ভৌত রাশি দেখবি ভাগ ফর্মে আছে সেখানে আমরা এইগুলো ব্যবহার করব। যেমন মনে কর বেগ, বেগ মানে কি হয়? বেগ মানে হচ্ছে সরণ ভাজিত সময় সময়। তো আমি বেগকে ds বাই ডি বাই ডিটি লিখতে পারি। তেমনি মনে কর আছে ত্বরণ। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তন কি হয়? ডেল্টা ভি ভাজিত ডেল্টা টি। মনে কর বেগটা শুরুতে একটা আছে শেষে একটা আছে, টাইমটা শুরুতে একটা শেষে একটা, ডেল্টা ভি বাই ডেল্টা টি। এরপর অনবরত বেগটা পাল্টাচ্ছে, ঘন ঘন পাল্টাচ্ছে। যদি খুব ঘন ঘন বেগ পাল্টায় তাহলে কী হবে? বেগের একটা খুব ক্ষুদ্র সময় নিতে হবে, আর ক্ষুদ্র সময়ে বেগের পরিবর্তন। যখনই ক্ষুদ্র সময়ে বেগের পরিবর্তন দেখব তখন এটাকে লিখব ডি ভি ডি টি। এই ডিভি ডিটি এটাকেই বলা হয় ভি এর ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে, এটাকে বলা হয় ওয়াই এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে। এবারে এইগুলোর কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলি মনে রাখতে হবে আর ফর্মুলাগুলি প্রয়োগ করতে হবে। তো যখনই দেখবি কোথাও হয়তো দুটোর ভাগফল আছে সেক্ষেত্রে আমি দেখাবো, যখন দেখতে পাবি, যখন উদাহরণে দেখাবো যে কোথায় ব্যবহার করা হচ্ছে তখন সহজ হয়ে যাবে। এখন ফর্মুলাগুলো লিখ, এইটা লিখে নে। কী কী সূত্র আছে? অন্তঃকলয় লিখবো না বাবা? অন্তকলয় মনে কর ওয়াই ইকুয়াল টু আছে এক্সের পাওয়ার এন। এখানে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন হয়, ডি ওয়াই বাই ডিএক্স বের করার যে সূত্র সেটা হচ্ছে যেটা পাওয়ার আছে সেটা সামনে চলে আসবে, তারপরে এক্সটা বসবে, আর পাওয়ারে যা ছিল সেখান থেকে এক বিয়োগ হয়ে যাবে। পাওয়ারটা গুণ হবে আর এক্সের পাওয়ারে যা ছিল সেখান থেকে এক বিয়োগ হবে। উদাহরণ দেখ, মনে করো ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 3, এখানে ডিওয়াই ডিএক্স এই কত হবে বই বল? 3x স্কোয়ার। ঠিক আছে, দ্বিতীয় সূত্র হচ্ছে যদি y ইকুয়াল টু a x টু দি পাওয়ার n হয়, মানে যদি x টু দি পাওয়ার n তার সঙ্গে কোনো একটা ধ্রুবক গুণ হয়ে থাকে আগে থেকেই, মনে করো y ইকুয়াল টু 2x³ ছিল বা 5x³ ছিল, সেক্ষেত্রে কি হবে না dy dx বের করার সময় এটা যে আছে ওটা যেমন থাকবে সেমন পাশে থেকে যাবে, আর কিছু কাজ নেই ওর, এটা যেমন ছিল তেমন থেকে যাবে, তারপরে যা হচ্ছে তাই হবে n x টু দি পাওয়ার n মাইনাস, মানে এটা থাকার জন্য কোনো প্রকার ডিস্টার্ব হবে না। উদাহরণ, এর উদাহরণ হচ্ছে যে মনে কর y ইকুয়াল টু আছে 3x টু দি পাওয়ার 2,
3x²। এই বল তাহলে চম্পা কত হবে এটা ডিওয়াই ডিএক্সটা? 3x 3 into 2 x to the power 2 minus 1 x⁻² - 1 মানে কত হবে? 1 1। তার মানে হয়ে গেল 6x, তাই তো? তিন নম্বর, মনে করে দেওয়া আছে y = কোনো একটা ধ্রুবক c, y = ধ্রুবক c, dy dx কত হবে এর? না এক্ষেত্রে আমরা কি করব, ধরে নেব যে y = ধ্রুবক, কিছু নেই মানে x এর পাওয়ার 0 বলতে পারি। x এর পাওয়ার 0 মানে 1, তো 1 এর জায়গায় x এর পাওয়ার 0 লিখলাম। এইবার ফর্মুলা বসাবো, সূত্র বসাবো 2 নাম্বারটা, dy dx কত হবে? c থাকলো যেমন আছে, x এর পাওয়ারটা গুণ হয়ে যাবে, মানে 0 গুণ হয়ে গেল, আর x এর পাওয়ারটা হয়ে গেল 0 - 1। তো যেহেতু 0 গুণ হয়ে গেছে এটা 0ই হবে, তো এর উত্তর হবে 0। c তো আগে থেকেই ছিল, ও থাকবে। মানে 2 এর আর 3 এর একই। হ্যাঁ, শূন্য কেন শূন্য হবে? অন্তর্কলজ মানে কি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, তাই তো? ওয়াই সমান যদি ধ্রুবক হয় তাহলে কি ওয়াই এর কোনো পরিবর্তন হবে? হবে না তো। তাহলে ওয়াই সমান ধ্রুবক তার মানেই হচ্ছে তার কোনো পরিবর্তন হবে না, আর পরিবর্তন না হলে শূন্য হবে। আচ্ছা, এই হলো। এরপরে হচ্ছে যদি আমার সাইন কস থাকে তাহলে কি হবে? তো পরেরটা লিখ, পরেরটা হচ্ছে যদি দেওয়া থাকে y = sin x, 4 নাম্বার হয়েছে। হ্যাঁ y = sin x, এর dy dx হয় cos x। হ্যাঁ, কেন হচ্ছে এগুলো অঙ্কে পড়বি, অনেক কিছু ব্যাপার আছে। আমি শুধু সূত্রগুলো লিখে রাখতে বলছি, যখন করাবো তখন সূত্রগুলো ইউজ করতে হবে। ঠিক আছে? হাসি কিছু পাচ্ছে? যদি y = cos x থাকে তাহলে dy dx হবে মাইনাস সাইন এক্স। সাইন এক্স শুধু হবে না, মাইনাস সাইন এক্স হয়ে যাবে। আর যদি y = log x থাকে তাই dy dx হয় 1/x। আছে প্রচুর, এই করে থাকলো এখন, বাকি যখন যেমন লাগবে তখন তো আমি বলে দেবো। বেসিক কনসেপ্টটা থাকলেই হচ্ছে। হয়েছে? এবার আর দুটো আছে, যেটা সে সূত্র তো না, এগুলো হচ্ছে সূত্রের প্রয়োগের মতো, তো নাম্বার দিয়েই লিখ। যদি মনে কর আছে y = দুটো গুণফল,
একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। তুই একটা একটা করে শিখলি তো, যে এক্স থাকলে কী হবে, সাইন্স থাকলে কী হবে। যদি মনে করো কোথাও এরকম থাকে যে ওয়াই ইকুয়াল টু এক্স গণিত সাইন এক্স, তখন কি হবে, বা মনে করো আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন এক্স, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হয় 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 - 1, আর সাইন এক্সের হয় কস এক্স। কিন্তু দুটো একসঙ্গে থাকলে একসঙ্গে হয়ে যাবে না, কিন্তু তার জন্য নিয়ম আছে। কি নিয়ম না, এখানে যদি ডিওয়াই ডিএক্স করতে হয়, নিয়ম হচ্ছে যে প্রথমে ইউটাকে রেখে দাও, প্রথমে ইউটাকে রাখো, শুধু ভিটার করো ডিফারেন্সিয়েশন। একসাথে দুটোকে ডিফারেন্সিয়েট করা যায় না। তারপরে প্লাস দিয়ে এর ভিটাকে রেখে ইউটার করো, এটা হচ্ছে নিয়ম। মানে একবার ইউটিউবে ভিডিও করে দাও, ভিডিওতে ইউটিউব। তারপরে ইউটাকে রেখে ভি দিয়ে, ভিটাকে রেখে ইউ। এই উদাহরণটা ব্যাখ্যা করে দিই এখানে। উদাহরণ দাঁড়া লিখবি, পরে বলবো আমি। উদাহরণে আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু কস এক্স বা সাইন এক্স। আমি ধরে নিচ্ছি যে ধরা যাক ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর ভি মানে হচ্ছে সাইন এক্স। তা প্রথমে ডিইউ ডিএক্স আর ডিভি ডিএক্স বের করে নিই। ডিইউ ডিএক্স কত হবে, ইউ এটা, ডিইউ ডিএক্স কত হবে, 2টা সামনে চলে আসবে আর এক্সের পাওয়ারটা 1 কমে যাবে, 2 থেকে 1 হয়ে গেল। আর ভিটার জন্য ডিভি ডিএক্সটা করে নিই, সাইন এক্স থাকলে তার ডিফারেন্সিয়েশন কস এক্স। এইবার আমার পুরো ব্যাপারটা সিম্পল হয়ে গেল। কি হলো না, এবার আমি লিখব অতএব ডিওয়াই ডিএক্স সমান হবে ইউটা বসে দে এক্স স্কোয়ার, ডিভি ডিএক্স বসিয়ে দে কস এক্স, প্লাস ভি মানে কি সাইন এক্স, ডিইউ ডিএক্স মানে 2x, তো 2xটা আগে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার y ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার সাইন এক্স হয়, ডিওয়াই ডিএক্স হবে এটা। কোন ছিল, এবার ভাগ যদি হয় তাহলে কি হবে, y সমান ইউ ভাজিত ভি। এবার দেখ এই সূত্রটা কি হবে, ডিওয়াই ডিএক্স উপরে কে আছে ইউ, আগে ইউকে করতে হবে ডিফারেন্সিয়েশন, তার পাশে ভি গুণ থাকবে, এখানে হবে বিয়োগ চিহ্ন, ইউকে রেখে ডিভি। কিন্তু হরে যেটা আছে সেটার স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। ভি যেটা হরে আছে তার স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। এবার দেখি তুই বইয়ে কি কি আছে।